গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস নিয়ে আজকে চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা শিখব তোমাদের গণিত প্রভাব বইয়ের 44 নম্বর পেজে যে সমস্ত অঙ্ক রয়েছে কোষে দিকে 3। তো প্রথমেই আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে সেটা আমাদের হিসাব করতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। তো চলো আমরা কিভাবে করব। দেখো, 4000 জনের 190 দিনের খাবার ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেছে। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে সেটা আমাদের হিসেব করতে হবে। দেখো আমরা কিভাবে হিসেব করব। দেখো আমাদের লোক সংখ্যা কতজন ছিল, লোক সংখ্যা তো বুঝতেই পারছো 4000 জন ছিল। লোক সংখ্যা ছিল 4000 জন। এবার তাদের খাবার ছিল কত দিনের, 190 দিনের। কিন্তু আমরা 30 দিন পর হিসেব করছি, 30 দিন খাবার পর হিসেব করছি। তার মানে 30 দিন যদি খেয়ে নেয় তারা, 190 দিনের মধ্যে আর কত দিনের খাবার তাদের পড়ে আছে, 160 দিনের খাবার কিন্তু তাদের কাছে রয়েছে। 4000 জন লোকের 160 দিনের খাবার রয়েছে। কিন্তু 800 জন অন্যত্রে চলে গেলেন। তো 30 দিন পর এখন লোক সংখ্যা কত, 800 যদি তুমি মাইনাস করে দাও তাহলে এখন লোক সংখ্যা কিন্তু 3200 জন। তো এখন আমাদের প্রশ্ন হলো এই 3200 জনার কতদিন চলবে অবশিষ্ট খাদ্যে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা অনুপাতের সাহায্যে নির্ণয় করব। তো অনুপাতের সাহায্যে নির্ণয় করার জন্য আমরা কি বলবো, দেখো ঠিক এই কথা বলবো, লোক সংখ্যা কমেছে। যেখানে ছিল 4000 জন সেখানে হয়ে গেছে 3200 জন। লোক সংখ্যা কমেছে, তাহলে দিন সংখ্যা কিন্তু বাড়বে। যখন এই রকম বিপরীত সম্পর্ক হবে, একটা কমলে অন্যটা বাড়বে, সেই সম্পর্ককে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সম্পর্কটি তাহলে এখানে যে সম্পর্কটি তৈরি হবে সমানুপাতের, সম্পর্কটি কি ব্যস্ত সমানুপাত। সম্পর্কটি এখানে ব্যস্ত সমানুপাত। কেন ব্যস্ত সমানুপাত? তার কারণ ব্যস্ত সমানুপাত, কারণ একটা কমলে অন্যটা বাড়ছে। যখন এইভাবে একটা কমলে অন্যটা বাড়বে বা একটা বাড়লে অন্যটা কমবে, অর্থাৎ বিপরীত ঘটনা ঘটবে, সেই সম্পর্ককে আমরা বলবো ব্যস্ত সমানুপাত। আর ব্যস্ত সমানুপাত হলে এখানে আমরা প্রথমে লোক সংখ্যার অনুপাতগুলো লিখব, 4000 আর পরবর্তীকালে 3200। এখানে একটা অনুপাত আমরা পেয়েছি। আর এই অনুপাত ইকুয়াল টু, যেহেতু ব্যস্ত অনুপাত এখানে 160, আর অজানা নাম্বারটার অনুপাত না লিখে আমরা এটাকে উল্টে লিখবো। অজানা নাম্বারটাকে আগে লিখবো, তাকে জিজ্ঞাস্য হিসাবে লিখবো। আর 160 যেহেতু ব্যস্ত অনুপাত, এটা উল্টে গেছে, 160 অজানা নাম্বার, কিন্তু আমরা উল্টে লিখেছি অজানা নাম্বার আর 160। এবার এখান থেকে আমাদের যেটা করতে হবে, এটা দেখো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো তোমাদের আমি বারবার শিখিয়েছি যখন এরকম অনুপাতে থাকবে তখন আমরা যে জিজ্ঞাসাটা বার করছি, এটা তৃতীয়, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তার মানে তৃতীয় মান আমরা নির্ণয় করব। তো তৃতীয় নাম্বারের মান যদি আমাদের নির্ণয় করতে হয়, তোমাকে মনে রাখতে হবে তৃতীয়র সাথে দ্বিতীয় রিলেটেড, অর্থাৎ দ্বিতীয় নিচে আসবে আর প্রথম আর চতুর্থ ওপরে যাবে। এইভাবে আমরা কিন্তু তৃতীয় সমানুপাতিটাকে নির্ণয় করতে পারি। তো এখানে প্রথম বলতে কিন্তু মনে রাখতে হবে, প্রথম বলতে কে, প্রথম বলতে 4000, আর চতুর্থ বলতে কে 160, আর দ্বিতীয় বলতে 3200। তো এখানে আমরা কাটাকুটি করব, 10 দিয়ে কাটো, আবার 10 দিয়ে কাটো, তারপর এটা কি হবে, 16 দুগুণে 32, এখানে 16 10 160, 2 দিয়ে এটাকে কাটলে 20, অর্থাৎ 20 ইন্টু 10 সমান কি হয়ে গেল, সমান হয়ে গেল কিন্তু 200। অর্থাৎ আমরা উত্তরে কি লিখবো, অথবা আমরা কি বলবো, বাকি খাদ্যে বাকি লোকের আরো 200 দিন বা 200 দিন চলবে। তো এইভাবে আমরা 5-এর দাগে তোমাদের যে অঙ্কটা ছিল সেটা করলাম। নেক্সট অঙ্ক আমরা দেখবো 6-এর দাগের অঙ্ক। এই 5-এর দাগের অঙ্কটা আবার আমি তোমাদের বলবো, তোমাদের প্রথম যে ইউনিট পরীক্ষা, সেই প্রথম ইউনিট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অঙ্কটা তাই তোমরা কিন্তু মন দিয়ে শিখে যাবে। কোথাও কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু জানিও। তো চলো আমরা দেখে নেব 6-এর দাগের অঙ্কটি। দেখো এখানে যে আমাদের 6-এর দাগের অঙ্কটি রয়েছে, কি বলা হয়েছে, বলা হয়েছে 3টি ছাতা বা একটি চেয়ারের মূল্য 600 টাকা। তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে একসাথে, সেটা আমাদের হিসেব করতে বলা হয়েছে। তো আমরা একইভাবে অনুপাতের সাহায্যে অঙ্কটি করব। দেখো অঙ্কটিতে আমাদের কি বলা হয়েছে, 3টি ছাতার দাম, ছাতার সংখ্যার মূল্য, 3টি ছাতার দাম 600 টাকা। এবার আমাকে নির্ণয় করতে হবে 2টি ছাতার দাম কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। আর এখানে ঠিক একইভাবে চেয়ারের সংখ্যা, একটি চেয়ারের মূল্য বলে দিয়েছে 600 টাকা, তাহলে 2টি চেয়ারের মূল্য
কত সেটাও নির্ণয় করতে হবে। তো আমরা পরপর করে দুটো কাজ করব। তো দেখো এখানে ছাতার সংখ্যা বেড়েছে, তাহলে মূল্য বাড়বে। ছাতার সংখ্যা কি হয়েছে না, তোমার ছাতার সংখ্যা কমেছে, 3 থেকে দুটো হয়েছে, তাহলে ছাতার সংখ্যা এখানে কি হয়েছে, ছাতার সংখ্যা কমেছে, তাহলে কি হবে, মূল্য কমবে। তাহলে দুটোই দেখো একই সাথে কমছে, যখন দুটো একই সাথে এরকম কমবে আমরা সম্পর্কটিকে বলবো সরল সমানুপাত। অতএব সম্পর্কটি, এখানকার যে সম্পর্কটি সরল সমানুপাত, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা সরল সমানুপাতি সম্পর্কটি। আর যখন সরল সমানুপাতি হবে আমরা এই দুটোর অনুপাত ইকুয়াল টু এই দুটোর অনুপাত 600 জিজ্ঞাস্য, ঠিক এইভাবে বসাবো। এখানে জিজ্ঞাস্য হলো চতুর্থ সমানুপাতি। তো তোমাদের আগের ক্লাসে আমরা বারবার শিখিয়েছি, যখন চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করতে হবে এখানে প্রথম আসবে, এখানে দ্বিতীয় আসবে ইন্টু তৃতীয়। তার মানে দ্বিতীয় মানে কি, দ্বিতীয় মানে কিন্তু 2, তৃতীয় মানে 600, আর প্রথম মানে হচ্ছে 3। তো এখানে আমরা যদি কাটাকুটি করি, 3 দিয়ে যদি 600কে কাটি 200, তার মানে তোমার 200 ইন্টু 2 মানে হলো 400 টাকা। অতএব আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দুটি ছাতার দাম কত। অতএব দুটি ছাতার দাম আপাতত আমরা লিখব দুটি ছাতার মূল্য কত টাকা না 400 টাকা, এটা আমরা লিখে নেব। ঠিক একইভাবে চেয়ারের হিসেব করব। দেখো একটি চেয়ারের মূল্য 600 টাকা, তাহলে দুটি চেয়ারের মূল্য কত টাকা সেটা নির্ণয় করতে হবে। তো এখানেও বুঝতে পারছো চেয়ারের সংখ্যা বেড়েছে, চেয়ারের সংখ্যা এখানে কিন্তু বেড়ে গেছে। চেয়ারের আমরা লিখব চেয়ারের সংখ্যা বাড়ায়, তার মূল্য কি হবে, চেয়ারের সংখ্যা বাড়ার ফলে কিন্তু মূল্যও বাড়বে, এই কথা কিন্তু লিখবো আমরা। তার মানে সম্পর্কটি কি, সম্পর্কটি দুটোই যেহেতু একসাথে বাড়ছে, সম্পর্কটি কিন্তু এখানেও সরল সমানুপাতি, সম্পর্কটি সরল সমানুপাতি। আর যখন সম্পর্ক সরল সমানুপাতি হবে তখন তো তোমরা জানো কিভাবে নির্ণয় করতে হবে, চেয়ারের সংখ্যার অনুপাত ইকুয়াল টু মূল্য দুটোর অনুপাত। অর্থাৎ এখানে জিজ্ঞাস্য বা অজানা নাম্বারটা আবার কিন্তু চতুর্থ। আর চতুর্থ নির্ণয় করতে গেলে তোমাদের শিখিয়েছি প্রথম এখানে আসবে দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে দ্বিতীয় মানে এখানে 2, তৃতীয় মানে 6, প্রথম মানে 1। তো আর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, নিচে 1 এসেছে, 2 আর 600 গুণ করলে তোমার 1200 হয়ে গেল। তার মানে দুটি ছাতার মূল্য 400 টাকা, আর দুটি চেয়ারের মূল্য কত, দুটো চেয়ারের মূল্য কত না 1200 টাকা, এটা আমাদের গণনা হয়েছে। এবার দুটি ছাতা ও দুটি চেয়ারের মূল্য একত্রে কত হবে, তখন এইটা আর এটা যোগ দিলেই হয়ে যাবে। অতএব আমরা লিখব অতএব দুটি ছাতা ও দুটি চেয়ারের মূল্য একত্রে একসাথে করলে কি হবে, তোমার এখানে 400, দুটি ছাতার জন্য 400 আর দুটি চেয়ারের জন্য 1200, এইটাকে কিন্তু আমাকে যোগ দিয়ে দিতে হবে, আর যোগ দিয়ে দিলে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি 1600 টাকা। তো এইভাবে খুব সহজেই আমরা আমাদের এই অঙ্কটা করে ফেলতে পারি। 400 এবং 1200 আমরা যদি যোগ করি আমরা কত পেলাম, 1600 টাকা। তো আমরা দেখব এর পরে কি অঙ্ক রয়েছে সেটার দিকে মনোযোগ করব। এরপর আমরা চলে যাব ওই পেজেরই 9 দাগের অঙ্কতে। 9 দাগের অঙ্কে কি বলা হয়েছে, দুটি শরবতে সিরাপ এবং জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি সেটা আমাদের হিসেব করে দেখতে হবে। তো চলো আমরা কিভাবে অঙ্কটা করব, আমরা প্রথমে আনুপাতিক ভাগার নির্ণয় করব, আর করে আমরা কিন্তু অঙ্কটা করব। দেখো আমাদের অঙ্কতে কি বলা হয়েছে, প্রথম প্রকার শরবতে সিরাপ এবং জলের অনুপাত 2:5, আর দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত 6:10। তো দেখো এখন আমরা কি লিখব, তাহলে প্রথম প্রকার শরবতে সিরাপের আনুপাতিক ভাগার বা সিরাপের অংশ বা আমরা তাকে শুদ্ধ কথায় বলি আনুপাতিক ভাগার মানে কি, আনুপাতিক ভাগার মানে তোমাকে বুঝতে হবে যে সিরাপের অংশ কতটুকু। তো দেখো 2 ভাগ হচ্ছে সিরাপ, কতর মধ্যে, 2 + 5 7 ভাগের মধ্যে, অর্থাৎ 7 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে সিরাপ।
আর তুমি যদি দ্বিতীয় শরবতের কথা ভাবো, তাহলে দ্বিতীয় যে শরবত আছে, সেই দ্বিতীয় শরবতে কি ঘটছে? শরবতে সিরাপের আনুপাতিক ভাগাহার বা সিরাপের অংশ, সিরাপের আনুপাতিক ভাগাহার বা সিরাপের অংশ, আনুপাতিক ভাগাহার, এটাকে বোঝার জন্য বুঝতে হবে যে সিরাপের অংশ। তো সেই সিরাপের অংশ কতটুকু? দেখো টোটাল কত, 6+10 মানে 16 ভাগের মধ্যে 6 ভাগ, অর্থাৎ 6/10। তো এটাকে আমরা একটু কাটাকুটি করে নিতে পারি, 3 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/5। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম প্রকার শরবতে সিরাপের অংশ 7 ভাগের মধ্যে 2 ভাগ, আর দ্বিতীয় প্রকার শরবতে সিরাপের অংশ 5 ভাগের মধ্যে 3 ভাগ। তো এইটা যদি আমাদের হয়, এখানে একটু ভুল হয়েছে ক্যালকুলেশনে, এটা হচ্ছে 6 তোমার এটা 16 হবে, আর এটা 16 হলে 16 ভাগের মধ্যে 6 ভাগ, এই ভগ্নাংশ দুটোকে যোগ করতে হবে। এখানে যেমন ভগ্নাংশ দুটো যোগ করেছি, তার মানে এটাকে কাটলে 2 দিয়ে 3 দুগুণে 6, 8, তার মানে এটা হচ্ছে 8 ভাগের মধ্যে 3 ভাগ। এই কারেকশনটা করে নিও, 8 ভাগের মধ্যে 3 ভাগ। তো এই দুটো অংশ যে হয়েছে 2/7 আর তোমার 3/8, এদের মধ্যে কে বড় কে ছোট দেখতে হবে। তো দেখতে গেলে এদের হরগুলোকে একই করতে হবে, অর্থাৎ 7 আর 8-এর লসাগু। তো 7 8 তো আর ভাঙা যাবে না, তাই জন্য এদের গুণ করলে লসাগু বলবো 7 8 56। তো আমরা সেটাকে কি করব, দুটো ভগ্নাংশরই হরে আমরা 56 নিয়ে আসবো। আর 56 আনার জন্য এটাকে 7 গুণ করতে হচ্ছে, তাহলে এখানেও 7 গুণ করব, 7 গুণ করলে 21। এখানে 8 গুণ করতে হচ্ছে, তার মানে 2-এর সাথেও 8 গুণ করব, 16। তো দেখো এটা হচ্ছে 56-র মধ্যে 16, এটা 56-র মধ্যে 21। তো আমরা কি জানি, আমরা জানি 21 বড় কার থেকে, 16 থেকে। 21 হচ্ছে 16 থেকে বড়, অর্থাৎ এখানে 56 ভাগের মধ্যে 21 ভাগ হচ্ছে সিরাপ, এখানে 56 ভাগের মধ্যে 16 ভাগ সিরাপ। তার মানে বুঝতেই পারছো তোমার দ্বিতীয়তে বেশি সিরাপ রয়েছে, তাই দ্বিতীয়টি বেশি মিষ্টি। তাহলে কোন শরবতটি বেশি মিষ্টি হবে? অতএব আমরা লিখব দ্বিতীয় শরবতটি কি হবে? বেশি মিষ্টি হবে। এই কথা কিন্তু আমরা মনে রাখবো। তো এরপর আমরা দেখে নেব এই পেজেরই 10-এর দাগের অঙ্কে কি রয়েছে। তো 10-এর দাগের অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা 10-এর দাগের অঙ্কটা দেখি এখন। দেখো 10-এর দাগের অঙ্কে বলা হয়েছে জল জমে বড় হলে 10% আয়তনে বাড়ে, কিছু পরিমাণ জল তা থেকে যদি বরফ হয় তাহলে সেই আয়তনের অনুপাত কত হবে? জল যদি জমে যায়, আয়তন 10% বেড়ে যায়, তাহলে কিছু পরিমাণ জল থেকে বরফ হলো, তাহলে সেই জল এবং বরফের অনুপাত কত হবে আয়তনের, সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমাদের অঙ্কে কি বলা হয়েছে, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, অর্থাৎ 100 একক আয়তনের 100 একক আয়তনের জল থেকে বরফ পাওয়া যাবে কতটুকু? বরফ পাওয়া যাবে কত? যেটা 100 আছে সেটা কত হয়ে যাবে? 10% বেশি হয়, মানে 100-র সাথে তোমাকে 10 যোগ করতে হবে, একক আয়তন। তার মানে 110 একক আয়তন, অর্থাৎ 100 একক জল, তা থেকে বরফ পাওয়া যাবে 110 একক। অতএব নির্ণয় অনুপাত আমরা কি করব? নির্ণয় অনুপাত কি বলবো? অনুপাত বলবো তোমার জল কত? 100, জলের আয়তন হলো 100 একক, বরফের আয়তন 110 একক, 10 দিয়ে ভাগ করলে এটা 10:11, তার মানে নির্ণয় অনুপাত হলো 10:11। আমরা দেখে নেব আমাদের পরের অঙ্ক, এই পেজের শেষ অঙ্ক, 11 দাগের অঙ্ক। শেষ অঙ্ক দেখো খুব সোজা, আমার বয়স 12 বছর, বাবার বয়স 42 বছর, তাহলে দুজনের বয়সের অনুপাত কত? তো নিশ্চয়ই বুঝতে পারছো খুব সোজা একটি অঙ্ক। তো আমরা এই অঙ্কটা করে আজকের ক্লাস শেষ করব, এবং তার আগে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা কিন্তু মন দিয়ে আমাদের চ্যানেল দেখো এবং এখান থেকে প্রতিটা অঙ্ক মন দিয়ে শিখে ভালো করে পরীক্ষা দাও, এই আশা রেখে আমরা কিন্তু লাস্ট অঙ্ক করতে যাচ্ছি। তো চলো আমরা লাস্ট অঙ্কটা করে ফেলি। আমাদের অঙ্কে কি বলা হয়েছে, আমার বয়স 12 বছর,
বাবার বয়স 42 বছর, তাহলে আমার বয়স ও বাবার বয়সের অনুপাত কত হবে? 12:42। আর 12:42 আমরা এদের কাটাকুটি করে নেব, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12 আর 6 সাতে 42, তার মানে এখানে হবে 2:7। এটাই হলো আমাদের নির্ণয় অনুপাত। এইভাবে আমরা 44 পেজের অঙ্ক সব শেষ করলাম তোমাদের কোষে দেখি 3-এর। এরপরে আমাদের পরের ক্লাসে আমরা এই কোষে দেখি 3-এর যে বাকি অঙ্কগুলো রয়েছে 12, 13, তো সেই অঙ্কগুলো আমরা করব। তো তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম।